বই খাতা কলম নিয়ে তোমরা বের করো এবং আমার কথাগুলোকে মনোযোগ সহকারে তোমরা শুনবে এবং দেখবে। তোমাদের প্রথম সাময়িকের অনেক অধ্যায় করানো হয়েছে, আর কিছু যেগুলো বাদ আছে সেই অধ্যায়গুলো নিয়ে এখন আলোচনা করব। তার মধ্যে আছে হচ্ছে পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায়ে তোমাদেরকে আমি এখন শেখাবো বা করাবো যেটা যে অধ্যায়টার নাম হলো গুণিতক ও গুণনীয়। এই গুণিতক ও গুণনীয় আমি তোমাদের চতুর্থ শ্রেণীতে শিখিয়েছি, তোমরা শিখেছো। তারপরও পঞ্চম শ্রেণীতে এ বিষয়ে একটু বিস্তারিত আলোচনা আছে, সেটা সম্পর্কে নিয়ে আমি তোমাদেরকে একটু বোঝাবো। তোমরা মনোযোগের সহকারে আমার কথাগুলো শুনবে। সেটা হচ্ছে গুণিতক ও গুণনীয়। এটা কি জিনিস সেটা আগে আমাকে জানতে হবে। গুণিতক, এই গুণিতক হলো কি জিনিস? গুণিতক হলো যে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো হলো ওই সংখ্যার গুণিতক। তাহলে আমরা একটু লিখি। পাওয়া যায় সেগুলো হলো ওই সংখ্যার গুণিতক। তাহলে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝেছো যে গুণিতক কি। তারপরও আমি উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দিই। গুণিতক হলো এক ধরনের নামতা, যেরকম 3 গুণন 1 সমান 3, 3 গুণন 2 সমান হচ্ছে 6, 3 গুণ 3 সমান 9, 3 গুণ 4 সমান 12। এভাবে গুণিতক বের করতে হয়, এটাই হলো গুণিতক। তাহলে 3-এর গুণিতক কি? 3, 6, 9, 12। এইভাবে গুণিতক বের করতে হয়। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে গুণিতক কি জিনিস। এটা তোমরা তুলে নেবে। এই সংখ্যা নেই, তোমরা পাবে না, এই জন্য আমি যে বোর্ডে লিখে দিয়েছি এই সংখ্যাটা লিখে নাও। এখন তাহলে অবশ্যই তোমরা গুণিতক সম্পর্কে বুঝতে পারছো। তারপরও আমি 2-1টা সংখ্যার গুণিতক লিখি যে কিভাবে আমি গুণিতক লিখব। 4-এর গুণিতক। তাহলে 4-এর গুণিতক আমরা কি? যে 4-এর সাথে পূর্ণ সংখ্যা গুণ করব। 4 হকে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। এভাবে আরও অনেকে, অসংখ্য গুণিতক। গুণিতকের কোনো শেষ নেই, অসংখ্য গুণিতক লেখা যায়। এখন আমরা 5-এর গুণিতক, 5 হকে 5, 5 দুগুণ 10, 15, 20, 25 এবং 30 ... এভাবে তোমরা যে এই গুণিতকগুলো অসংখ্য আরও গুণিতক আছে, এভাবে গুণিতক বের করতে হয়। তাহলে তোমরা অবশ্যই শিক্ষার্থীরা বুঝেছো যে কিভাবে গুণিতক বের করতে হয়, লিখতে হয়। এবার আমরা এগুলো সম্পর্কে তোমাদের আগেও ধারণা আছে, তারপর আমি লিখলাম। এবার হলো সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক কি জিনিস সেটা
আমি এখন বোঝাবো। ধরো আমি লিখলাম হচ্ছে 4 এর গুণিতক 4, 4 দুগুণ 8, 12, 16, 24, 4 7 28 ডট ডট ডট। তারপরে হচ্ছে 5 এর গুণিতক 5, 10, 15, 20, তারপরে হচ্ছে 4, 5, 15, 20, 25, 30 এভাবে ডট ডট ডট। এই সাধারণ গুণিতক হলো কি, যে এই দুইটা সংখ্যার মধ্যে মিল আছে কোনটা। আমরা 4 5 20, 20 লেখিনি এখানে, 16 পর হবে 20, তারপরে 24। তাহলে সাধারণ গুণিতক কি, দেখবো এই দুইটার মধ্যে মিল আছে কোন গুণিতক। 4-এর মধ্যে যে গুণিতক আছে দেখা যাচ্ছে 5-এর মধ্যেও সেই গুণিতক আছে। এটা আমরা লক্ষ্য করছি যে এখানে 4-এর গুণিতক 20, 5-এরও গুণিতক 20, এটাই হচ্ছে সাধারণ গুণিতক। তাহলে আমরা কি লিখব, যে সুতরাং 4 ও 5 এর সাধারণ গুণিতক 20 ডট ডট, আরও অনেক হতে পারে। তাহলে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে সাধারণ গুণিতক কি জিনিস। এই সম্পর্কে তোমাদের হয়তো 4-এও আমি শিখিয়েছি, হয়তো ভুলে গেছো। এবার তোমরা ভালো করে শিখে নাও, এবার কিন্তু ভোলা যাবে না, সামনে সহপাঠী পরীক্ষা, এগুলো ভালোভাবে তোমাদের শিখতে হবে। তাহলে তোমাদের সাধারণ গুণিতক সম্পর্কে কি ধারণা দিতে পেরেছি? তোমরা অবশ্যই মানে শিখতে পেরেছো। যদি না পেরো আমাকে কল দেবা যে কোনো সময় এটা সম্পর্কে জানার জন্য। আচ্ছা, গুণিতক, সাধারণ গুণিতক গেল। এবার আমরা লসাগু কিভাবে, এই সাধারণ গুণিতক লেখে গুণিতক বের করে কিভাবে লসাগু করব সেই সম্পর্কে আমরা একটু ধারণা নেব। লসাগু, লসাগু, এই লসাগু অর্থ কি এটা আগে জানতে হবে। যে লসাগু এর অর্থ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই লসাগুর এর অর্থ হলো কি, পূর্ণরূপ কি, যে লঘিষ্ঠ সাধারণ, লঘিষ্ঠ এর পূর্ণরূপ, অর্থ পূর্ণরূপ। পূর্ণরূপ। তাহলে তোমরা অবশ্যই শুনেছো, বই তো আছে, তোমরা 27 পৃষ্ঠা বের করো, দেখো লেখা আছে 27 পৃষ্ঠায় যে লসাগুর পূর্ণরূপ কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তোমরা এটা মুখস্থ করবা, অবশ্যই এটা ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষায় আসতে পারে এই লসাগুর। এবার লসাগু আমরা কিভাবে করব সেটা আমরা একটু জানবো। এই লসাগু কাকে বলে সেটা আমরা একটু ধারণা দিই। লসাগু হলো সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে সবচেয়ে ছোট সংখ্যাটিকে লসাগু বলে। তাহলে লসাগুর সংজ্ঞাটা কি? তাহলে আমি কি শিখেছি, যে লসাগুর এর পূর্ণরূপ কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই লসাগু কাকে বলা হয়?
যে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটিকে কি বলা হয়? লসাগু বলে। এখন এখানে দেখো তোমাদের 27 পৃষ্ঠায় সংজ্ঞা দেওয়া আছে যে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটিকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। এটা তোমরা এই পৃষ্ঠা থেকে পড়ে নেবে। এখন লসাগু কিভাবে করব সেটা আমাদের গুণিতকের সাহায্যে কিভাবে আমরা লসাগু বের করব সেটা আমরা একটু জানব। যে আমরা ধরো 3 ও 4 এর লসাগু, তাহলে আমরা এর লসাগু কিভাবে করব? 3 আর 4 এর লসাগু নির্ণয় করো। এটার আমরা লসাগু করব কিভাবে আমি দেখাই যে গুণিতকের সাহায্যে। তাহলে 3 আগে লিখব 3 এর গুণিতক 3, 6, 9, 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24 ... তারপরে 4 এর গুণিতক 4 2 8, 12, 16, 20, 24, 4 7 28 ... আরো অনেক, কারণ গুণিতক অসংখ্য লেখা যায়। সুতরাং 3 ও 4 এর সাধারণ গুণিতক। এবার আমরা মিল করব যে এইটার সাথে এইটার মিল 12, আর এই 24-এর সাথে 24, অর্থাৎ 3 এর মধ্যেও 12 আছে, 24 আছে, 4 এর মধ্যেও 12 আছে, 24 আছে। এটাই হলো সাধারণ গুণিতক। এই সাধারণ গুণিতক তোমাদেরকে কি করতে হবে? লিখতে হবে যে কয়টার মিল আছে। একটা হচ্ছে 12, আর হচ্ছে 24, আরও অনেক আসতে পারে, কারণ এর গণিতকে তো শেষ নেই, অসংখ্য গুণিতক বের হয়। তাহলে আমি কি বলেছি যে এবার বলবো, সুতরাং 3 ও 4 এর লসাগু। এই 3 ও 4 এর লসাগু, এর লসাগু মানে কি? যে আমি কি বলেছিলাম যে লসাগুর সংজ্ঞা কি, তোমরা এটা আমি বলেছিলাম যে এটা পড়বা যে সাধারণ গুণিতকের মধ্যে, তাহলে সাধারণ গুণিতক কোনগুলো? 12 আবার 24, এর মধ্যে যে সবচেয়ে ছোট সে তাকে কি বলা হয়? লসাগু। তাহলে সবচেয়ে ছোটকে 12, তাহলে এই 12 এবং 24-এর মধ্যে সবচেয়ে ছোটকে 12। তাহলে বলো, আমি লসাগুর সংজ্ঞায় বলেছি যে সবচেয়ে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা 12, তাহলে লসাগু 12। বুঝতে পেরেছো সবাই? এটা অবশ্যই তোমরা অতি সহজে বুঝবা, যেহেতু পড়ে করাইছি। এই জন্য যে এই লসাগু কিভাবে নির্ণয় করতে হয় তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কারো যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করবা। আচ্ছা, এবার লসাগু নির্ণয় গেল। লসাগু আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা জানলাম। এটা তুলে নেবা। এবার লসাগুর আরও কিছু নিয়ম আছে, সেগুলো আমি একটু শিখাবো। যে লসাগুর যে মৌলিক উৎপাদকের সাহায্যে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করে কিভাবে লসাগু করতে হয়, এবার সেই নিয়মটা আমি তোমাদেরকে শিখাবো। সেটা হচ্ছে, দেখো তোমরা 35 পৃষ্ঠা বের করো যে এই আমরা অন্যভাবে কিভাবে লসাগু করব। সেটা হচ্ছে 30 আর 45, এগুলো লসাগু, অর্থাৎ সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা কিভাবে লসাগু আমি তোমাদেরকে এইভাবেও শিখিয়েছি। দেখো, মৌলিক সংখ্যা তোমরা তো জানো যে কোনো সংখ্যার এক ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, সেগুলো মৌলিক। যেমন 2, 3, 5, 7। তাহলে আমরা এটা কত দিয়ে ভাগ করব? এটা আমরা হলো
যদি 3 দিয়ে দিই তাহলে অবশ্যই যাবে 3 10 30 আর 3 15 45 আবার যায়। এবার হচ্ছে 5 দিয়ে 5 হকে 5 দুগুণ 10 3 5 15 আর যায় না। তাহলে আমার এই লসাগুর নিয়ম কি? সুতরাং 30 ও 45 এর লসাগু কত? 3 5 গুণ 2 গুণ 3 15 15 দুগুণ 30 90। তাহলে দেখেছো যে মানে এই পদ্ধতিতে লসাগু করা অর্থাৎ সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করে কিভাবে লসাগু করতে হয় এটা তোমরা অবশ্যই জানো, শিখিয়েছি। আরও ভালো করে জেনে নাও, যারা বোঝোনি বা বুঝতে পারোনি তারা একটু ভালো করে বুঝে নাও। এখানে কি কোনো সমস্যা না বোঝার? আচ্ছা, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এবার এই লসাগুর আমরা আরেকটা লসাগু করে আমরা দেখাবো যে কিভাবে যে লসাগুর দেখো লসাগুর একটা নিয়ম আছে, সেটা তোমরা 35 পৃষ্ঠায় দেখো যে অন্তত 2টি সংখ্যাকে ভাগ করা যাবে এবং একটি মৌলিক সংখ্যা বের করো। আচ্ছা, এই লসাগুর নিয়ম 3টার মধ্যে যে যেতে হবে তা না, যে কোনো 2টার মধ্যে গেলেই সেটাকে দিয়ে ভাগ করতে হবে মৌলিক সংখ্যা দিয়ে। তাহলে আমরা 2 দিয়ে দিই 9 দুগুণ 18, 6 দুগুণ 12, 7 দুগুণ 14। তাহলে তোমরা এই আমি 2 দিয়ে 3টার মধ্যেই গেল, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 3টার মধ্যে যাচ্ছে না। তাই বলে কি দেব না? অবশ্যই লসাগুর ক্ষেত্রে যে কোনো 2টার মধ্যে, ন্যূনতম যে কোনো 2টা সংখ্যার মধ্যে গেলেই দিতে হবে। সেটা কি দে আমার 3 হচ্ছে 9-এর মধ্যে যাচ্ছে, 3 3 9, 3 দুগুণ 6, 7-এর মধ্যে যায় না, 7 না বেনে আসতে হবে। তাহলে দেখেছো যে এই লসাগুর নিয়মটা কি? যে আমরা যে 3টার মধ্যেই দিতে হবে তা না, লসাগুর ক্ষেত্রে যে কোনো 2টার মধ্যে গেলেই আমরা সেটা সেই মৌলিক সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। তাহলে এগুলো আমরা কি করব? এবার আমরা গুণ করব। সুতরাং লসাগু কত? 2 গুণন 3 গুণন 3 গুণন 2 গুণন 7, অর্থাৎ আমার এর গুণফল হলো 252। বুঝতে পারছো যে লসাগু 3টা সংখ্যা হোক, 4টা সংখ্যা হোক, 5টা সংখ্যা হোক, আমরা লসাগু করব, কিন্তু সবটির মধ্যে যে যেতে হবে তা না। এটা একটা নিয়ম কি, যে নিম্নে 2টার মধ্যে গেলেও লসাগু কি করতে হবে? ভাগ করতে হবে, মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। গেল এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা না বোঝার কিছু নেই, আমি তোমাদেরকে শিখিয়েছি ইতিপূর্বে, অবশ্যই তোমরা পারবে। এবার লসাগুর আরেকটা নিয়ম হলো পনেরো এবং 16 এর লসাগু নির্ণয় করো। দেখো এক্ষেত্রে একটা নিয়ম বই বলা হয়েছে যে যদি সংখ্যাগুলোর কোনো, তোমরা 35 পৃষ্ঠার মাঝখানে দেখো যে 2টি সংখ্যা, যদি সংখ্যাগুলোর কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে তাদের লসাগু হবে 2টি সংখ্যার গুণফল। দেখো আমরা 15 আর 16 আমরা কি ভাগ করতে পারছি কোনো মৌলিক সংখ্যা দিয়ে? 3 দিয়ে, ধরো 3 5 15, এটাকে ভাগ করা যায়? যদি ভাগ না করা যায় মৌলিক সংখ্যা দিয়ে, তাহলে তোমরা কি করবা? এই 2টি সংখ্যা গুণ করে দিবা। এই কথা ওই জন্য লিখতে হবে বাংলা, যে আমরা প্রথমে লিখব
সংখ্যাগুলোর কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক যে সংখ্যাগুলোর কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকায় তাদের লসাগু হবে সংখ্যা দুইটির গুণফল। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছো যে যদি এই দুইটার মধ্যে না যায়, তাহলে ভাগ যদি না যায় কোনো মৌলিক সংখ্যা না দিয়ে, তাহলে আমার কি করতে হবে? এই দুইটা সংখ্যা গুণ করতে হবে। এটা বলছে যে দুইটি হবে সংখ্যা দুইটির গুণফল। সুতরাং এভাবে লিখবো আমরা 15 ও 16 এর লসাগু 15 গুণ 16, তাহলে কত হয়? 240। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমি লসাগুর কয়টা একটা গুণিতকের সাহায্যে সাধারণ গুণিতক বের করে লসাগুর করার নিয়ম শিখালাম। আর একটা হলো মৌলিক উৎপাদক দ্বারা আমরা ভাগ করে লসাগু করা শিখালাম। কিন্তু মৌলিক উৎপাদক যার মধ্যে দুইটা না যায়, যদি লসাগুর আমরা দেখছি যে দুইটা সংখ্যার মধ্যে যায় না, কারণ লসাগুর নিয়ম হলো দুইটা সংখ্যার মধ্যে নেমে যেতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে দুইটা সংখ্যাই আছে, কিন্তু একটার মধ্যে যায় আর একটার মধ্যে যায় না। তাহলে এই জন্য এই দুইটা সংখ্যা কি করতে হবে? বইওয়ালা যারা বই লিখেছে তারা এই নিয়মটা লিখে দিয়েছে যে তাদের লসাগু হবে এই দুইটা সংখ্যার গুণফল, অর্থাৎ গুণ করলেই আমার লসাগু পেয়ে যাব। তাহলে আমার লসাগুর নিয়ম কিন্তু আমরা শিখলাম যে কয় ধাপে কিভাবে লসাগু করা যায়। তোমরা অবশ্যই এগুলো শিখতে পেরেছো। তোমরা এগুলো ভালো করে শিখবে, বারবার আমার এগুলো যে লেকচারগুলো তোমরা শুনবা। আচ্ছা, এবার লসাগুর সম্পর্কে আমি লসাগুর সম্পর্কে তোমাদেরকে ধারণা দিলাম। এইবার গুণনীয়ক সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দেব। এবার আমি গুণনীয়কটা কি তোমাদেরকে বুঝতে হবে। যে গুণনীয়ক কি? গুণনীয়ক হলো যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে যে ভাগশেষ থাকে না, সেগুলো হলো ওই সংখ্যার গুণনীয়ক। যেরকম যে সকল দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে, যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ থাকে না, সেগুলো হলো ওই সংখ্যার গুণনীয়ক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই ক্লাসটা দেখছো, তোমরা যারা খাতা কলম নিয়ে এটা করছো, তারা এটা তুলে নিবা অবশ্যই যে এই সংখ্যাটা, যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ থাকে না, সেগুলো হলো ওই সংখ্যার
গুণী নিয়োগ, যেরকম 8 এর গুণনীয়ক। তাহলে 8কে আমরা ভাগ করলে কোন কোন সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারবো, সেইগুলোই হলো ওই সংখ্যার গুণনীয়ক। তাহলে 8কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি? 1, তারপরে আমরা 2 দিয়ে, তারপরে 4 দিয়ে, তারপরে 8। কি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা? তোমরা একটু বোর্ডের দিকে তাকাও যে আমি কি বলছি, যে দেখো তো যে এই সংখ্যার সাথে এটাকে মিল করানো যায় কিনা। যে সকল সংখ্যা অর্থাৎ 1, 2, 4, 8 এই সকল সংখ্যা দ্বারা যদি আমি ভাগ করি, 8কে যদি ভাগশেষ না থাকে, সেগুলো হলো ওই সংখ্যার গুণনীয়ক। তাহলে আমি যদি এই সংখ্যাগুলো দ্বারা যদি 8কে ভাগ করি, তাহলে অবশ্যই ভাগশেষ থাকে না, এইগুলোই হচ্ছে 8-এর গুণনীয়ক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছো যে গুণনীয়ক কিভাবে বের করতে হয়। তোমরা এটা তুলে নাও। এবার গুণনীয়কটা আমরা কিভাবে বের করব আমরা শিখলাম। এবার সাধারণ গুণনীয়ক সম্পর্কে আমি তোমাদেরকে একটু ধারণা দেব। সাধারণ গুণনীয়কটা কি? সাধারণ গুণনীয়ক যেমন আমি তোমাদের যেমন আমি 12 ও 8 এর সাধারণ গুণনীয়ক লেখো। এখানে আমি তোমাদেরকে যে বলছি যে 12 ও 8-এর সাধারণ গুণনীয়ক লেখো। সাধারণ মানে কি? যে 12-এর মধ্যেও যা আছে 8-এর মধ্যে সেই গুণনীয়ক আছে, সেটাই হলো সাধারণ। তাহলে আমরা লিখব যে 12 এর গুণনীয়ক। 12 এর গুণনীয়ক হলো 1, 2, 3, 4, 6 এবং 12। এবার 8 এর গুণনীয়ক। 8 এর গুণনীয়ক কি? 1, 2, 4 এবং 8। তাহলে এবার লিখব 12 ও 8 এর সাধারণ গুণনীয়ক। তাহলে কোনটা মেলে? আমরা সাধারণ গুণনীয়ক দেখা যাচ্ছে যে 4, আমাদের সাধারণ গুণনীয়ক যে দেখা যাচ্ছে যে এটার মধ্যেও 4 আছে, এটার মধ্যেও 4 আছে। তাহলে আমরা লিখলাম সাধারণ গুণনীয়ক। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে সাধারণ গুণনীয়কগুলো কিভাবে বসাতে হয়। মিলে যতগুলো মিল আছে, মিলবে ততগুলোই আমি এখানে বসাবো, সেটাই হলো সাধারণ গুণনীয়ক। অবশ্যই তোমরা সাধারণ গুণনীয়ক সম্পর্কে ধারণা পেয়েছো। এবার আমরা গসাগু, এই গসাগুর কিভাবে করব সাধারণ গুণনীয়কের সাহায্যে, সেটাই আমি একটু তোমাদের দেখাবো। গসাগু, এই গসাগুর এর পূর্ণরূপ দেখো 31 পৃষ্ঠায় লেখা আছে। এই 31 পৃষ্ঠায় এই লসাগু এর পূর্ণরূপ হলো কি? এর পূর্ণ রূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে
এই গসাগুর পূর্ণরূপ তোমরা পড়ে নিবা, যে 31 পৃষ্ঠায় গসাগুয়ের পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই গসাগু কাকে বলে সেটাই সংজ্ঞা দেওয়া আছে। তোমরা 31 পৃষ্ঠায় দেখো যে সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে, তাহলে সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে কি বলা হয়? গসাগু। আমি লিখলাম না, এখানে লেখা আছে, তোমরা এটা দেখে নিও। তাহলে এই গসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা একটু দেখব, তোমরা অবশ্যই এটা শিখে নেবে। সরি, একটু ভুল হয়ে গেছে, যে তোমাদের ওই সাধারণ গুণনীয়কটা আমি আসলে ওইটা একটু ভুল হয়ে গেছে, যে ওইটা সম্পর্কে তোমাদেরকে একটু আবার একটু বলছি। যে আমি লিখেছিলাম 12 ও 8 এর সাধারণ গুণনীয়ক লেখো। তাহলে 12 এর গুণনীয়ক 1, 2, 3, 4, 6 আর হলো 12। এবার 8 এর গুণনীয়ক হলো 1, 2, 4, 8। এখানে সুতরাং 12 ও 8 এর সাধারণ গুণনীয়ক, এই সাধারণ অর্থাৎ এই 1, এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা দুইটার মধ্যেই আছে? 12 এবং 8-এর মধ্যে আমরা একটু দেখি, সেটাকে একটু গোল করে নিই। তাহলে 1, এর আগে আমি তোমাদেরকে একটা মিস্টেক হয়ে গেছে, 1-এর কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, এটা আবার আমি রিপিট করছি। এটা হলো যে দুইটার সাধারণ গুণনীয়ক এই 1 এবং 4, 1, 4, অর্থাৎ আমি তোমাদেরকে শুধু 4-এর কথা এর আগে বলেছিলাম, কিন্তু ওটা ভুল হয়ে গেছিল। এটা হচ্ছে সাধারণ গুণনীয়ক হলো দুইটার মধ্যে মিল, সেটা হলো 1 এবং 4। এটা তোমরা অবশ্যই খেয়াল করবে, এটা ভুল করবে না। আচ্ছা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এখন তোমাদের আমি গসাগু কিভাবে করতে হয় সেটা শেখাবো, গুণনীয়কের সাহায্যে গসাগু। বারো ও 18 এর গসাগু নির্ণয় করো। তাহলে এই গসাগু আমরা কিভাবে করব সেটা হলো যে 12 ও 18 এর গসাগু, আমরা এই গসাগুটা আমরা গুণনীয়কের সাহায্যে আমরা কিভাবে বের করব সেটা আমরা শিখব। তাহলে 12 এর গুণনীয়ক 1, 2, 3, 4, 6, 12। এবার 8 এর গুণনীয়ক 1, 2, 4, 8। তাহলে আগে সাধারণ লিখতে হবে, 12 ও 8 এর সাধারণ গুণনীয়ক কত আমরা গোল করব, 1 আর হলো 4। এই গুণনীয়ক আমি কি বলেছি যে সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে কি বলা হয়? গসাগু বলা হয়। তাহলে সাধারণ গুণনীয়কের মধ্যে এটাই তো বড়, তাহলে লিখব সুতরাং 12 ও 8 এর গসাগু সমান 4। বুঝতে পেরেছো সবাই?
গসাগু কিভাবে বের করতে হয়, এই গুণনীয়কের সাহায্যে আমরা কিভাবে গুণনীয়কগুলো লিখলাম এবং সাধারণ গুণনীয়ক বের করলাম এবং কিভাবে আমি গসাগু করলাম, এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা কিভাবে গসাগু করব সেই সম্পর্কে তোমাদের একটু ধারণা দেব। এইবার আমি তোমাদেরকে এর আগে শিখাইলাম যে কিভাবে গুণনীয়কের মাধ্যমে গসাগু করতে হয়। এবার আমি তোমাদেরকে শেখাবো সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করে কিভাবে আমি গসাগু নির্ণয় করব। সেটা হলো এই দুইটা সংখ্যার মধ্যে কোন মৌলিক সংখ্যা যায় সেটা আমরা খেয়াল করব। যে আমরা দেখি 2 দিয়ে যায় কিনা, 2 মৌলিক সংখ্যা দেখি 2 দিয়ে 30 ভাগ করলে 15 হয়। এবার 2 দিয়ে 45 ভাগ করলে হয় না, ভাগ করা যায় না, তাহলে আমরা 2 দেব না, 3 দেব না, দুইটার মধ্যেই যায়। তাহলে 3 10 30, 3 15 45। এবার দেখব যে এই 10 এবং 15-র মধ্যেও যায় কিনা। তাহলে কোন মৌলিক সংখ্যা এই দুইটার মধ্যে যায়, আমরা 5, তাহলে 5 2 10, 3 5 15। আর এই দুইটা সংখ্যার মধ্যে আর যায় না। অর্থাৎ গসাগুর ক্ষেত্রে নিয়ম হলো এই দুইটা সংখ্যা গুণ করতে হবে, এই মৌলিক সংখ্যার এই দুইটা গুণ করলে আমরা গসাগু পাবো। সুতরাং 30 ও 45 এর গসাগু 3 গুণন 5 সমান 15। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই নিয়ম আমি পরে তোমাদেরকে শিখিয়েছিলাম। এবারও তোমাদের এই অঙ্কগুলো পঞ্চম শ্রেণীতে আছে, তোমরা একটু ভালো করে শিখে নাও। আমরা গসাগু সাধারণ গুণনীয়কের সাহায্যে আমরা শিখিয়েছিলাম যে কিভাবে গসাগু করতে হয়। এটা এবার সাধারণ মৌলিক ও উৎপাদক দ্বারা ভাগ করে কিভাবে গসাগু করতে হয় সেটা আমি তোমাদেরকে ধারণা দিলাম, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। লসাগুর ক্ষেত্রে যেরকম আমরা ফুল অর্থাৎ নিচের সংখ্যা এবং এই পাশে দুইটাই নিয়েছি, কিন্তু গসাগুর ক্ষেত্রে একটা নিয়ম হলো কি যে এই নিচের সংখ্যাগুলো নেওয়া যাবে না, শুধু এই পাশে এইগুলো সংখ্যা যেগুলো দিয়ে আমি ভাগ করেছি সেই সংখ্যাটা নিয়ে আমি কি করব, সেই সংখ্যাগুলো গুণ করে আমি গসাগু বের করব। এবার গসাগুর আরেকটা নিয়ম আমরা একটু খেয়াল করব। তিনটাই সংখ্যা আমরা লসাগুর নিয়ম শিখেছি যে দুইটার মধ্যে গেলেই সেটাকে ভাগ করা যাবে, কিন্তু গসাগুর ক্ষেত্রে একটা নিয়ম কি তিনটার মধ্যেই কি করতে হবে, ভাগ যায়। এইরকম সংখ্যা মৌলিক সংখ্যা তোমাদেরকে মানে ভাগ করতে হবে সেই সংখ্যা দিয়ে। তাহলে আমি এই তিনটা সংখ্যার মধ্যে কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় একটু আমরা চিন্তা করি। সেটা হলো যে আমরা যদি 2 দিয়ে অথবা 3 দিয়ে দেখি আমরা 2 দিয়ে যায় কিনা। তাহলে 56, 28 দুগুণ 56, 14 দুগুণ 28, আর হচ্ছে 21 দুগুণ 42। তাহলে অবশ্যই দেখা যাচ্ছে যে 2 এই মৌলিক সংখ্যা দিয়ে সাধারণ মৌলিক সংখ্যা দিয়ে আমরা তিনটার মধ্যে ভাগ যায়। এবার দেখি এই তিনটা সংখ্যার মধ্যে কোনো সংখ্যা যায় কিনা, কোনো মৌলিক সংখ্যা যায় কিনা। তাহলে আমরা দেখি 28-এ 2 দিয়ে ভাগ করা যায়, এটা কিন্তু এটা বিজোড় সংখ্যা, এটা 3 দিয়ে। তাহলে আমরা দেখি 3 দিয়ে এটা 3 নং 28, তাহলে এটার মধ্যে কতবার যায় 28, এটা হচ্ছে 14 আর এটা 21। তাহলে কোন সংখ্যা দিয়ে, আমি যদি 7 দিই তাহলে 7 দিয়ে 4 7 28, 7 দুগুণ 14, 3 7 21, তাহলে অবশ্যই 7 বার যায়। তাহলে 4 7 28, 7 দুগুণ 14, 3 7 21। এখন দেখো শিক্ষার্থীরা লসাগু করলে কিন্তু আমার এই দুইটা সংখ্যার মধ্যে আমি দিতে পারতাম, এটার মধ্যে না গেলেও এই দুইটা সংখ্যার মধ্যে আমি 2 দিয়ে দিতে পারতাম, কিন্তু গসাগু করার কারণে
গসাগুর নিয়ম আছে কি, যে তোমার তিনটার মধ্যে যেতে হবে, তিনটার মধ্যে যায় এমন মৌলিক সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি তবে সেটা দিতে হবে। কিন্তু আমার দুইটার মধ্যে যায়, একটার মধ্যে যায় না, গসাগুর ক্ষেত্রে এটা দেওয়া যাবে না। এখন তাহলে আমরা লিখব, সুতরাং 56, 28, 42 এর গসাগু কত? 2, 2 গুণন 7, তাহলে কত? 14। অর্থাৎ আমরা যে দুইটা সংখ্যা দিয়ে ভাগ গেছে শুধু সেই সংখ্যা দুইটা গুণ করলে আমরা গসাগু পাবো। তাহলে তোমাদেরকে আমি একটা নিয়ম শিখলাম যে সাধারণ গুণনীয়কের মাধ্যমে গসাগু করা, মৌলিক উৎপাদক দ্বারা, সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করে কিভাবে গসাগু বের করতে হয় তোমাদেরকে সেটা শেখালাম। এখন তোমাদের আরেকটা গসাগুর নিয়ম আছে, সেটা শেখালে শেষ হয়ে যাবে গসাগুর নিয়ম। সেটা হলো গসাগুর এই ক্ষেত্রে একটা নিয়ম, যে আমি 15 আর 16 এর মধ্যে দেখি আমার মৌলিক কোনো উৎপাদক আছে কি না, যে মৌলিক সংখ্যা দিয়ে আমার ভাগ যায়, এইরকম কিন্তু কোনো সংখ্যা নেই। যদি 3 দিয়ে দেয়, 3 × 5 = 15, 3 দিয়ে 16 ভাগ করা যায় না। তাহলে এক্ষেত্রে বইতে লিখে দিয়েছে যে এই ক্ষেত্রে নিয়মটা কি হবে। এক্ষেত্রে নিয়ম হবে যে এগুলোর লসাগু সরাসরি না করে আমরা গসাগু না করে এটা আমরা কিভাবে লিখব, যে বইতে লেখা আছে, তোমরা এটা দেখে নাও, যে 36 পৃষ্ঠার মাঝখানে লেখা আছে সংখ্যাগুলোর কোনো সাধারণ মৌলিক উৎপাদক না থাকলে তাদের গসাগু হবে 1। এটা কোথায় লেখা আছে? এটা এই বইতে লেখা আছে যে যদি দুইটার মধ্যে কোনো ভাগ না যায়, কোনো সাধারণ মৌলিক সংখ্যা দ্বারা ভাগ না যায়, তাহলে তাদের কি হবে? গসাগু 1 হবে। তাহলে সুতরাং 15 ও 16 এর গসাগু 1। অবশ্যই শিক্ষার্থীরা এটা বুঝেছো। এটা ক্লাস 4-এ এই সম্পর্কে তোমাদেরকে ধারণা হয়তো দেওয়া হয়নি, কিন্তু এখন তোমরা 5-এ এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আসবে তোমাদের পরীক্ষায়। তাহলে তোমাদের আমি গসাগুর কয়েকটা নিয়ম শিখিয়েছি, লসাগুর কিছু নিয়ম শিখিয়েছি, তোমরা এই নিয়মগুলো ভালো করে শিখবা, প্র্যাকটিস করবা। আর এই অঙ্ক আছে, তোমরা এগুলো HW হিসাবে এই পেজের সব অঙ্কগুলো করবা। আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দেবা। কিছু অঙ্ক বা লেখা অঙ্ক আমি করতে পারিনি, সবাইকে ধন্যবাদ। কোনো সমস্যা হলে